একসময় পারুল নামের একটা মেয়ে একটা ছোট গ্রামে থাকত। তার একটা ভাঙা বাড়ি ছিল, যেটাতে তার সাথে তার মা বাবা আর একটা ছোট ভাই থাকত। পারুল ছোটবেলা থেকেই নায়িকা হতে চেয়েছিল। সে সবসময় আয়নায় দেখে অভিনয় করত। রোজকারের মতন পারুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। আরে কোনো কাজ করে নে, এবার তো আমি মুম্বাই গিয়েই কাজ করব। হাই রে হাই, এই মেয়েটা তো সবসময় বই আর নায়িকা সম্বন্ধেই কথা বলতে থাকে। এবার ভগবানই কিছু করুক ওর। কিছুদিন পরে গ্রামে কোনো বইয়ের শুটিং হতে থাকে। পারুলের ছোট ভাই রাজু ছুটে তাকে এই কথাটা বলতে আসে। দিদি দিদি, শিগগিরই চল, আমাদের গ্রামে শুটিং করার জন্য লোকেরা এসছে। শিগগিরই চল, গিয়ে ওদেরকে দেখবি। কি সত্যি? চল রে, তাড়াতাড়ি চল, আমিও শুটিং দেখব। পারুল নিজের ভাই রাহুলের সাথে শুটিং দেখতে যায়। সে প্রথমবার শুটিং দেখতে থাকে। ও শুটিং দেখে এত খুশি হতে থাকে যেন কি একটা দেখে ফেলল। শুটিং এর মাঝখানে হিরোইন শুটিং করতে মানা করে দেয়। উফ, কি নোংরা এখানে, আমি এরকম জায়গায় শুটিং করতে পারবো না, আমি যাচ্ছি। ওহো, এই হিরোইনটার না অনেক নখরা আছে। এবার আমি অন্য হিরোইন কোথা থেকে আনবো? আরে আমাদের গ্রামে একটা সুন্দরী হিরোইন আছে, সে আপনার হিরোইনের থেকে ভালো অ্যাক্টিং করবে। কে সে? পারুল, ওর নাম হলো পারুল। ওই দেখুন দাঁড়িয়ে আছে। ডাইরেক্টর পারুলকে নিজের কাছে ডাকে। ও, অ্যাক্টিং করতে পারবে? নিশ্চয়ই, আপনি একবার সুযোগ দিয়ে দেখুন। তারপর পারুল হিরোইনের রোল করে। তার অ্যাক্টিং দেখে সবাই অবাক হয়ে যায়। ডাইরেক্টর তার অ্যাক্টিং দেখে অনেক খুশি হয়ে যায়। বাহ, এই মেয়েটা তো কামাল করেছে। পারুল সেই বইয়ে হিরোইনের রোল পেয়ে যায়। শুটিং পুরো গ্রামেই হয়। শুটিংয়ের পর সবাই মুম্বাই ফিরে যায়, কিন্তু পারুল এখনো গ্রামেই থাকে। তার বই যখন রিলিজ হতে থাকে তখন ডাইরেক্টর তাকে মুম্বাই ডাকে। পারুল প্রথমবার মুম্বাই যায়। ওখানে সবকিছু দেখে পারুল অবাক রয়ে যায়। তারপর ও ডাইরেক্টরের অফিসে যায়। ওখানে সবাই পারুলকে আজবভাবে দেখতে থাকে, যে তাদের অফিসে কোনো ভিখারিনীর মতো দেখতে মেয়েটা এসেছে। ও পারুল, এসো এসো, তোমার মুম্বাই আসতে কোনো সমস্যা হয়নি তো? না স্যার, আমি আরামে পৌঁছে গিয়েছিলাম, আর আপনার ড্রাইভার এখানে নিয়ে এলেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য হোটেলে একটা রুম বুক করে দিয়েছি, বুঝলে? নিশ্চিন্তে ওইখানে থেকো। আর এ হলো রীতা, আমার সেক্রেটারি। এ তোমার সব সাহায্য করবে, বুঝলে? তোমার যা দরকার, যা তোমার খেতে ইচ্ছে হয়, একে বলো, এ এনে দেবে তোমায়। রীতা পারুলকে প্রথমে নিজের সাথে বিউটি পার্লার নিয়ে যায়। আপনি আমাকে কোথায় আনলেন? দেখো, আমি স্যারের কাছে এই ইনস্ট্রাকশন পেয়েছি, আমি শুধু আমার কাজ করছি। ও স্যার বলেছেন, তাহলে ঠিক আছে। পার্লারে গিয়ে পারুলের চেহারা একদম পাল্টে যায়। রীতাও তাকে দেখে অবাক হয়ে যায়। ও মাই গড, তুমি তো একদম পাল্টে গেলে। কেউই তোমাকে চিনতে পারবে না যে তুমি ঠিক সেই মেয়ে যে সকালে সেই ছেঁড়া জামা কাপড়ে এত নোংরা হয়ে এসেছিলে। পারুলও নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে যায়। পরের দিন ও যখন ফিল্ম রিলিজে যায়, তো ডাইরেক্টর আর বাকি সবাই যারা ওর সাথে কাজ করেছিল তারা সবাই ওকে দেখে অবাক রয়ে যায়। পারুলকে দেখে ডাইরেক্টরের উদ্দেশ্য খারাপ হতে লাগে, কিন্তু ও তখন তাকে কিছু বলে না। ও শুধু ফিল্মের রিলিজের দিকে মনোযোগ দেয়। ফিল্ম রিলিজ হওয়ার প্রথম সপ্তাহতেই কোটি কোটি টাকার কামাই হয়, আর চারিদিকে শুধু পারুলেরই চর্চা থাকে। সত্যি বলতো আমার মেয়ে যে একদিন ও অনেক বড় হিরোইন হবে, আর ও সেটা করে দিল। সবাই পারুলকে নিয়ে গর্বিত হয়। এবার পারুল মুম্বাইতে নিজের জন্য একটা ভাড়ার ঘর নিয়ে নেয়। এবার পারুল একের পর এক ফিল্মের অফার পায়, কিন্তু ও নিজের ডাইরেক্টরের প্রথম বই সাইন করে। নতুন ফিল্মে তার সাথে রাহুল কাজ করে। রাহুল আর পারুল দুজনে একে অপরকে পছন্দ করতে লাগে, আর এবার সব জায়গায় তারা একসাথেই থাকে। চারিদিকে এই কথা ছড়িয়ে যায় যে তারা এবার বিয়ে করতে চলেছে। পারুলের পুরনো ডাইরেক্টর এই কথাটা সহ্য করতে পারে না। এর এত সাহস! এ অন্য কাউকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, আজই আমি এর সাথে কথা বলবো। সন্ধ্যের সময় ডাইরেক্টর পারুলের ঘরে যায় আর তার সামনে বিয়ের প্রস্তাব রাখে। এইটা আপনি কি বলছেন স্যার? আমি আপনার সম্বন্ধে কোনোদিন এইভাবে ভাবিনি, আর আপনি তো এমনিতেও বিবাহিত। তাতে কি হয়েছে? এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে এসব চলতেই থাকে। দুটো বিয়ে, চারটে বিয়ে, এসব কোনো ব্যাপারই না। আমার জন্য তফাৎ আছে স্যার। আমি যার সাথে বিয়ে করব সারা জীবন তার সাথেই থাকব। আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে কাজ দিলেন, আর আপনার কারণেই আমি এখানে আছি। কিন্তু এর মানে এই নয় যে আপনি আমার জীবনের সিদ্ধান্ত নেবেন। আমি রাহুলকে ভালোবাসি, আর আমি... ও, তার মানে ব্যাপারটা সত্যি, তুমি ওকে বিয়ে করতে চাও? মনে রেখো কিন্তু, আমায় বিয়ে না করলে
তোমাকে কিন্তু আমি পুরোপুরি শেষ করে ফেলবো, বুঝে নিও। ডাইরেক্টরের এই কথা সহ্য হয় না। ও পারুলকে এক রাত শুটিংয়ের অজুহাত দিয়ে দূরে একটা নিস্তব্ধ জায়গায় ডাকে। ওখানে একটা মণ্ডপ থাকে। ওখানে ডেকে ও পারুলের সাথে জোর করে বিয়ে করার চেষ্টা করে। পারুল এই কথাটা মানে না, আর ও ওখান থেকে পালানোর চেষ্টা করে। রেগে গিয়ে ডাইরেক্টর পারুলকে ওই ঘরেই বন্ধ করে দেয়। যদি তুমি আমার না হতে পারো তাহলে তোমায় কারুর হতে দেব না আমি। ঘরের বাইরে ডাইরেক্টর আগুন ধরিয়ে দেয়, যেটাতে পারুল চিৎকার করতে থাকে আর কিছুই করতে পারে না। ও কষ্ট পেয়ে ওখানেই মারা যায়। পরের দিন শুটিংয়ে সবাই পারুলের অপেক্ষা করতে থাকে। স্যার, পারুল ম্যাম তো এখনো এলো না। হ্যাঁ হ্যাঁ, ও হঠাৎ করে বাড়ি চলে গেছে। আসলে ওর বাবার শরীরটা না খুব খারাপ করেছে, তাই ও বাড়ি চলে গেছে, বুঝলে। আমাদের ওর পার্টটাকে কাট করতে হবে, তার জন্যে আমি অন্য অ্যাক্ট্রেস খুঁজে নিয়েছি। কি? ও তো আমাকেও কিচ্ছু বলেনি, আর ও তো কাল থেকে ফোনও তুলছে না আমার। হ্যাঁ হ্যাঁ, ও আসলে বলছিল যে কেউ যেন বিরক্ত না করে। আচ্ছা ছাড়ো না, বাদ দাও ওর কথা। তুমি শুটিংয়ে মনটা দাও, শুটিং করো, হ্যাঁ মন দিয়ে শুটিং করো। হ্যাঁ ঠিক আছে স্যার, কিন্তু নতুন হিরোইনই বা কোথায়? ওই দেখো, নাম নিলে আর সে হাজির। ওই দেখো, এ হচ্ছে সিনা, আর এই সিনেমাতে এই পারুলের রোলটাকে রিপ্লেস করবে। শুটিং শুরু হয়ে যায়। সিনা খুব ভালোভাবে নিজের রোল করে। সবাইকে দেখে মনে হয় যেন পারুলই ওটাতে কাজ করছে। ডাইরেক্টর সিনার কাজ নিয়ে অনেক খুশি হয়। একটা কাজ করো, তুমি আজ রাতে, আমি ওই পাশের হোটেলটাতেই থাকছি, ওইখানে চলে এসো। একসাথে বসে কোনো দরকারি আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই আসব। রাত হয়ে যায় আর ডাইরেক্টর সিনার অপেক্ষা করতে থাকে। দরজায় কারুর ঠক দেওয়ার আওয়াজ আসে। ডাইরেক্টর দরজা খুলে দেখে তো সামনে সিনা থাকে। সিনাকে দেখে ডাইরেক্টর পাগলের মতো হয়ে যায়। স্যার, এটা আপনি কি করছেন? দেখো সিনা, তোমায় এখন অনেক আগে যেতে হবে, আর তার জন্যে আমি আছি তো। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, ব্যাস, আমাকে খুশি করে দাও, হয়ে গেল। এতটা বলে ডাইরেক্টর সিনাকে জড়িয়ে ধরে। সিনা কিছু বলে না, কিন্তু রেগে তার চোখ লাল আর চেহারা ডাইনিতে পরিণত হয়। তুই নিজের স্বভাব এখনো ছাড়িসনি, কিন্তু এবার আমি ফিরে এসেছি। আমি তোকে শিক্ষা দেব। তুই কি ভাবিস যে পারুলকে মেরে এবার সিনাকে পেয়ে যাবি? বোকা মানুষ, তোর আন্দাজও নেই যে পারুলও আমি আছি আর সিনাও আমি। কি হলো সিনা, চুপ হয়ে গেছো কেন? কিছু বলো। হ্যাঁ স্যার, আমি আপনাকে অনেক খুশি রাখব। আপনি সিনাকে চিরকাল মনে রাখবেন। আজবভাবে হাসতে দেখে ডাইরেক্টর সিনাকে নিজে থেকে দূর করে দেয়। ও দুজনের জন্য খাবার আনায়। দুজন একসাথে বসে খাবার খায়। সিনার রূপে ডাইনি ডাইরেক্টরের উপর এমন জাদু করে যে তার কোনো হুঁশই থাকে না, আর ও পাগলের মতো সব খাবার খেয়ে নেয়। তারপর তার পেটে 4 দিন এমন ব্যথা থাকে যে ও ঘর থেকে বেরোনোর অবস্থায় থাকে না। এদিকে ডাইনি সিনার রূপে ভালোভাবে শুটিং করতে থাকে। ফিল্মটা পুরো হয়ে যায়, আর এবার সবার সেই ফিল্মের রিলিজের অপেক্ষা থাকে। ডাইরেক্টর রাহুল, সিনার বাকি সবাই প্রথম দিনই ফিল্ম দেখতে যায়। এবার ফিল্ম স্টার্ট হয়। যেই সিনার এন্ট্রি দেখায় তো সবার চোখ খোলাই রয়ে যায়। ও সিনা নয়, বরং পারুল থাকে। ফিল্ম চলতে থাকে আর পুরো ফিল্মে সিনা নয়, বরং পারুল থাকে। অবশেষে যখন ফিল্ম শেষ হয় তো স্ক্রিনে পারুল এসে কিছু বলতে লাগে। সবাই অবাক আছো না যে সিনার জায়গায় আমি কি করি? আসল ফিল্ম তো তোমরা দেখোনি, যেটা আমি তোমাদেরকে দেখাবো। স্ক্রিনের উপরে এইবার ওইসব চলতে থাকে যেটা সেই রাতে পারুলের সাথে হয়ে থাকে, তার মৃত্যুর কারণ। এসব কি হচ্ছে? বন্ধ করো এটাকে। ডাইরেক্টর উঠে ওখান থেকে পালাতে লাগে, কিন্তু তখনই সিনা তার গলা ধরে নেয়। এই আমার সাথে তুমি কি করছো? ছেড়ে দাও আমাকে। ঠিক করে দেখ আমাকে, দেখ কে আমি। এক মুহূর্তে সিনা পারুল আর তারপর ডাইনিতে পরিণত হয়। ওখানে বসা সবাই ওটা দেখতে থাকে। আমি আছি পারুল, আমি সিনা, আর আমি ডাইনি হিরোইন। ওর সত্য সবার সামনে আনার জন্য আমাকে এটা করতে হলো। এবার আমি তোকে ছাড়ব না। ডাইনি ডাইরেক্টরের এমন অবস্থা করে দেয় যে সে সারা জীবন বিকলাঙ্গের জীবন কাটায় আর কোনোদিন কোনো ফিল্ম বানাতে পারে না।